শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। আমিও ভালো আছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ সিরাজগঞ্জ শাখার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ব্যাকরণ অংশ পড়ব, মানে বাংলা দ্বিতীয় পত্র। আর এই ব্যাকরণ অংশে আজকে একটু নতুন একটা পাঠ পড়ব। সেই পাঠটা কি? সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। আমরা যদি পর্যায়ক্রমে পড়ে আসি কোনটার পর কোনটা হবে, তাহলে কিন্তু আমাদের বুঝতে সমস্যা হবে না। আমরা যে গত সেকেন্ড পার্ট ক্লাসগুলো পড়েছি, আমরা কি পড়েছি? ভাষা পড়েছি। আজকে আমরা কি পড়ব? আজকে আমরা ধ্বনিতত্ত্ব পড়ব। আচ্ছা, ধ্বনিতত্ত্ব কি? নামটা কি একটু কঠিন মনে হচ্ছে না? হ্যাঁ, আমরা যদি একটু সহজ করে পড়ি তাহলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। আচ্ছা, ধ্বনিতত্ত্বটা কি? দেখো, ধ্বনি তো বুঝি, এই যে শব্দ বের হচ্ছে আমাদের মুখ দিয়ে, বের হচ্ছে না? আমরা যে কথা বলছি, আওয়াজ বের হচ্ছে, বা একটা শব্দ তৈরি করতে যে বর্ণগুলো প্রয়োজন হয়, এই যে কথা বলছি, এই যে আওয়াজ হচ্ছে, এগুলো তো ধ্বনি, তাই না? এই ধ্বনি উচ্চারণের সময় মানব দেহে বা মানব শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জড়িয়ে থাকে বা জড়িত, সেগুলোকে একত্রে কি বলে? বাকযন্ত্র বলে। এটা আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে লিখে নিতে হবে একটা সংজ্ঞার মতো করে, যে ধ্বনি উচ্চারণের সময় আমি কি বললাম বলতো? ধ্বনি। আমি কিন্তু একা একা করবো না, তোমরাও আমার সঙ্গে বলবে, যাতে তোমাদের কি হয়ে যায়? বোঝা হয়ে যায়। কেননা সেকেন্ড পার্ট বিষয়টা কি একটু জটিল প্রথমে, আর আমরা যদি সেটা খেয়াল করে পড়ি তাহলে কিন্তু সেটা ইজি হয়ে যাবে। ধ্বনি উচ্চারণের সময় মানব শরীরে, দেখো, ধ্বনি উচ্চারণের সময় মানব শরীরে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ জড়িত, যে সব অঙ্গ প্রত্যঙ্গ জড়িত, যেসব অঙ্গ প্রত্যঙ্গ জড়িত তাদেরকে কি বলে? সেগুলোকে একত্রে, আচ্ছা দেখো, সেগুলোকে, আচ্ছা আমি এখানে লিখে দিচ্ছি, হয়তো দেখা যাবে না, সেগুলোকে কি বলে বলো? সেগুলোকে বাকযন্ত্র বলে। কি বলে? বাকযন্ত্র। বা, আচ্ছা, এই বাক বানান কি? এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। বয়াকারে বাক, ব নিচে দিতে হবে একটা হসন্ত। বাকযন্ত্র, বলতে নয় তয় রোফালা, বাকযন্ত্র। আচ্ছা, এই বাকযন্ত্রের কিন্তু ইংলিশ কি আছে? ওয়ার্ড আছে, স্পিচ। স্পিচ কি? স্পিচ অর্গান। আমরা জানি না শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে অর্গান বলে, তাহলে এখানে অর্গান কেন হবে না? স্পিচ অর্গান, বা আমরা লিখতে পারি ভোকাল অর্গান। ভোকাল অর্গান, ভোকাল অর্গান। আচ্ছা, এখানে লিখে দিচ্ছি বল। তাহলে ধ্বনি উচ্চারণের সময় মানব শরীরে যে অঙ্গ প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে বাকযন্ত্র বলে, অথবা স্পিচ অর্গান বলে, বা ভোকাল অর্গান বলে। আমরা বাংলাতে আরেকটি ব্যবহার করতে পারি শব্দ, বাক প্রত্যঙ্গ বলে। কি বলে? বাক প্রত্যঙ্গ। দেখো, আমরা এখানে বলেটা মুছে দিচ্ছি, কেননা আমরা দুটো ইংলিশ ওয়ার্ড এবং দুটো বাংলা ওয়ার্ড আমরা এখানে ব্যবহার করলাম। যে ধ্বনি উচ্চারণের সময় মানব শরীরে যেসব অঙ্গ প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে বাকযন্ত্র বা স্পিচ অর্গান বা ভোকাল অর্গান বা বাক প্রত্যঙ্গ বলে। এখানে আমরা বলে শব্দটি যোগ করে দিলাম। দেখো, তারপর কি আছে? আমাদের শরীরের উপরে প্রত্যঙ্গগুলোকে বাকযন্ত্র হিসেবে পরিচিত। আচ্ছা দেখো, আমাদের শরীরের উপরের প্রত্যঙ্গগুলো কি প্রত্যঙ্গ? উপরের কি? আমাদের সম্পূর্ণ দেহে কিন্তু বিভিন্ন রকমের বডি অফ পার্টস আছে, বা শরীরে বিভিন্ন অংশ আছে, অঙ্গ আছে, কিন্তু সব অংশ মিলে কিন্তু যে আমরা যে কথা বলার সময় হাত নাড়াচ্ছি, এভাবে হেলদোল করছি, তাই বলে এগুলো কিন্তু বাক প্রত্যঙ্গের অঙ্গ নয়। শরীরের উপরের অংশের যে অঙ্গগুলো আছে, এই অঙ্গগুলোই বাক প্রত্যঙ্গর অঙ্গ বলা যায়। এগুলোর প্রধান দুটি কাজ আছে। কি কি কাজ আছে? শাসন কার্য পরিচালনা করা। কি? শ্বাস কার্য। আচ্ছা, শ্বাস কার্য বুঝি আমরা
তাহলে দেখো এই যে বাক প্রত্যঙ্গ, এই বাক প্রত্যঙ্গের কাজ কয়টি? বাক প্রত্যঙ্গের কাজ হচ্ছে দুইটি। আচ্ছা, এক কি কি? একটা হচ্ছে শ্বাসকার্য। শ্বাসকার্য মানে এই যে নিঃশ্বাস গ্রহণ, নিঃশ্বাস ত্যাগ, এটা হচ্ছে শ্বাসকার্য। এবং দ্বিতীয়ত কি দেওয়া আছে? দ্বিতীয়ত দেওয়া আছে খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ। আচ্ছা, শ্বাসকার্য পরিচালনা করা এবং খাদ্য গ্রহণ করা। কিন্তু এসব প্রয়োজন সিদ্ধ করেও বাকযন্ত্র মানুষের ভাষিক কাজ করে থাকে। এই যে বাকযন্ত্র, এই যে বাকযন্ত্র, এটা যে শুধু এই দুটো কাজ করে তা না, এই দুটো কাজকে ব্যালেন্স করার পর তারা কি করে? মানুষের দেহের যে ভাষিক কার্যটা আছে, ভাষিক কার্য, এই যে কথা বলার যে কাজটা, এই কাজটাকে কি করে? বাকযন্ত্র হ্যান্ডেল করে। আচ্ছা, বাকযন্ত্রের সাহায্যে আমরা ধ্বনি উৎপাদন করি। আমরা যে ধ্বনি উৎপন্ন করি, কিসের সাহায্যে উৎপন্ন করি? ধ্বনি উৎপন্ন হয় বাকযন্ত্রের সাহায্যে। আমরা প্রথমেই পড়েছি বাকযন্ত্রের এলাকা বিস্তৃত। বাকযন্ত্র কিন্তু ছোট কিছু জায়গা নয়। বাকযন্ত্রটা যতগুলো অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে গঠিত, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বাকযন্ত্রের এলাকাটা হচ্ছে বিস্তৃত, মানে ছড়ানো। এর মধ্যে রয়েছে ফুসফুস। ফুসফুস কি? আমাদের যে লাঞ্চ আছে সেটা। এর মধ্যে রয়েছে ফুসফুস, রয়েছে শ্বাসনালী। এই যে আমাদের গলা থেকে এই পর্যন্ত যে ভেতরে একটা নালীর মতন আছে, এটা কি বলে? এটা হচ্ছে শ্বাসনালী। এটার মাধ্যমে আমরা কি করি? শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ত্যাগ করি। তাহলে এটা হচ্ছে শ্বাসনালী। রয়েছে কি? স্বরযন্ত্র। স্বরযন্ত্র রয়েছে, স্বরতন্ত্র রয়েছে, জিভ, ঠোঁট। নিচের চোয়াল। নিচের চোয়াল কি? যে আমাদের এই যে চোয়ালটা নিচের অংশে, এটা হচ্ছে নিচের চোয়াল। নিচের চোয়াল রয়েছে দাঁত, তালু, গলনালী। এছাড়াও রয়েছে মধ্যচ্ছদা ও চিবুক। চিবুক বুঝি? চিবুক হচ্ছে গাল। তাহলে দেখো এখানে আমরা অনেকগুলো পার্টস পড়লাম বডির, তাই না? কি কি পড়লাম? ফুসফুস, শ্বাসনালী, স্বরযন্ত্র, স্বরতন্ত্র, জিভ, ঠোঁট, নিচের চোয়াল, দাঁত, তালু, গলনালী, মধ্যচ্ছদা ও চিবুক। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে মানুষের। সেটা হচ্ছে মানুষের মাথা থেকে শুরু করে প্রায় মুখ পর্যন্ত, মুখের একটু নিচ পর্যন্ত একটা ছবি দেওয়া আছে, এবং ছবিতে বিভিন্নভাবে ক্রস চিহ্ন দিয়ে আঁকিয়ে দেখানো হয়েছে যে কোথায় কোন পার্টটা অবস্থান করে। তোমরা অবশ্যই এই চিত্রটা বাসায় খেয়াল করবে। এটাকে এক কথায় বাকযন্ত্র বা বাকযন্ত্রের এলাকা বলা হয়। স্বরধ্বনিটা দেখো কি? যে বাকধ্বনি আমরা কিন্তু পড়েছি, স্বরধ্বনি পড়েছি না? তাহলে যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাগ্রস্ত হয় না, সেগুলোই হলো স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কি? একদমই সহজ, তোমরা খেয়াল করো। বাকধ্বনি মানে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ করার সময় মুখের ভেতরে, যে আমি বলছি না সরিয়া, রসই, এই শব্দগুলো যে আমি ব্যবহার করছি, বলছি এ, ও, এগুলো কি? স্বরধ্বনি। কেন এগুলো স্বরধ্বনি? এগুলো এই যে আমি মুখ থেকে বের করছি, এগুলো কিন্তু মুখের কোথাও বাধা পাচ্ছে না, আঘাত পাচ্ছে না, বাড়ি খাচ্ছে না। এগুলো আমি বের করার চেষ্টা করছি, এগুলো ইজিলি আমার মুখ থেকে বের হয়ে আসছে। এগুলো বাধাপ্রাপ্ত না হয়ে যে বের হয়ে আসছে, এই প্রসেসটাই হচ্ছে স্বরধ্বনি। তাহলে যদি এটাকে সুন্দর করে সাজিয়ে বলতে যাই, আমাদের বলতে হবে যে বাকধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোথাও কোনোভাবে বাধাগ্রস্ত না হয়ে সে বের হয়ে আসে, সেগুলোই হচ্ছে স্বরধ্বনি। যেমন সরেও, সরিয়া, রসই, রসু। স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে কিন্তু মুখ এবং নাক দিয়ে বের হয়। আচ্ছা, যেমন আ, ই, ও, এই শব্দগুলো মুখ এবং নাক দুই জায়গা দিয়ে বের হয়। স্বরধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণের তিনটি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এগুলো হলো জিভের উচ্চতা, জিভের উচ্চতা বা টাং হাইট, জিভের অবস্থান বা টাং পজিশন, ঠোঁটের আকৃতি। এছাড়া আরও একটি বিষয়কে গুরুত্ব দিতে হয়, সেটি হচ্ছে কোমল তালুর অবস্থান। কোমল তালুর অবস্থান অনুযায়ী স্বরধ্বনিকে মৌখিক বা আনুনাসিক হিসেবে উচ্চারণ করতে হয়। স্বরধ্বনিকে কিন্তু আবার দুই ভাবে উচ্চারণের ক্ষেত্রে ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে মৌখিক, দ্বিতীয়ত হচ্ছে অনুনাসিক। স্বরধ্বনির বিচার উচ্চারণকালকে গুরুত্ব দিতে হবে। সে অনুযায়ী স্বরধ্বনি হয়
হ্রস্ব ও দীর্ঘ। নিচে এসব তুলে ধরে বাংলা স্বরধ্বনিগুলোর উচ্চারণ প্রক্রিয়া আলোচনা করা হলো। দেখো এখানে কিছু ছবি দেওয়া আছে এবং এপাশে কিছু পয়েন্ট আছে, জিভের অবস্থা, জিভের উচ্চতা, ঠোঁটের অবস্থা, হ্রস্ব ও দীর্ঘ স্বর। তারপর দেখো পরবর্তী পৃষ্ঠাতে খেয়াল করো, দেওয়া আছে কোমল তালুর অবস্থা। কোমল তালুর অবস্থা দিয়ে স্বরধ্বনিটা শেষ করেছে। তাহলে শিক্ষার্থীরা একদিনে আমি এত কিছু বলবো না, আজকে যতটুকু পড়িয়েছি তোমরা ততটুকু কি করবে, সুন্দর করে খেয়াল করবে বাসায়, এবং যতটুকু বাদ আছে সেগুলো বাসায় খেয়াল করে পড়বে। আমি স্বরধ্বনি ক্লাসটা এই পর্যন্ত শেষ রেখে পরবর্তী ক্লাসে আমরা কি করব, ব্যঞ্জন ধ্বনি নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের শিক্ষার্থীরা তোমরা নিজেদের মতো করে কিছু প্রশ্ন তৈরি করবে, ছোট প্রশ্ন তৈরি করে সেগুলো তোমরা অনুশীলন করবে। তাহলে কি হবে জানো, তাহলে তোমাদের এই যে ব্যাকরণের অংশটা যেটা তোমার কাছে একটু কঠিন মনে হতে পারে, সেটা তোমাদের কাছে কি হবে, সহজ হয়ে যাবে। তো কি করবে, অবশ্যই বাসায় ছোট প্রশ্ন তৈরি করবে। আর আগামী ক্লাসে আমি নতুন প্রণালী